বলা হয় সম্পর্কে কোনো কিছু গোপন থাকে না বা কিছুই লুকিয়ে রাখা যায় না। এরকমই এক গল্প নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি আসছে অযোগ্য, যেখানে শিলাজিৎ দাকে দেখতে পারবো আমরা। শিলাদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শিলাদা, কেমন আছো আগে জানি তোমার। আমি কারেক্ট আছি। এই যে শিলাদার এই কথাটাই না আমাদের কোনোভাবে একদম চার্জ দিয়ে যায়, কারেক্ট আছো। আজকালকার দিনে এই যে তুমি বলে দিলে না কি সুন্দরভাবে কারেক্ট আছো, সবাই বলতে পারে না, খুব ভেবে তারা ইনহিবিটেড অ্যাবাউট যে তার কি অ্যাচিভমেন্ট হয়েছে। কিন্তু যদি আশেপাশটা একটু তাকিয়ে দেখে, আমরা এই ছাতে যে কজন এখন এই মুহূর্তে রয়েছি, আমরা প্রত্যেকেই এই পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা তার 80% থেকে অনেক ভালো আছে। যে যে ভালো জায়গার রসদগুলো সেগুলো পাচ্ছি। এরপরেও যদি ইফ আই স্টার্ট পাইনি যে আমি আমার কিছু হলো না, আমি পেলাম না, আমি খারাপ আছি, সেটা তার কপাল, এছাড়া কিচ্ছু বলার নেই। আমরা আর কি ভালো থাকবো? তোমার আমার আমি গোটা একটা মানুষ এখনো বেঁচে আছে, আমি নিঃশ্বাস নিচ্ছি, দ্যাটস ইট। আর এর থেকে বেশি ভালো থাকা তো কিছু, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যদি জিজ্ঞেস করি যে শিলাজিতের কাছে ভালো থাকার রসদ কি? ভালো থাকা বলতে ভালো খাওয়া দাওয়া, সুন্দর একটা যৌন জীবন, আর মানে প্রেম, আর একটু আস্তানা। প্রেমটা চালিয়ে যেতে হবে। প্রেম ছাড়া কি দিন বদলের গান শোনানো যায়? প্রেম 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 তুমি চাও না চাও হবে, করবে। তুমি বুঝতে পারো নি তবু তোমার প্রেমে কেউ পড়বে। আমরাও পড়েছি। ওই দূরে বাড়ির ওই ট্যাঙ্কের ওপরে যে বাচ্চা, মানে বাচ্চা না, দেখতে বাচ্চা লাগছে এখান থেকে, ওই রকম দূরত্বেও একটা মহিলা, আর আমি এই ছাতে বসে আছি, তখন ক্লাস 10। তো কমিউনিকেশন হতো, কোনোদিন এগোয়নি তারপরে, কিন্তু দূর থেকে তো হতো। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক প্রেম। তোমার কাছে প্রেমটা যদি হ্যাঁ মানে কাপড় মিলছে হতো, এই প্রেমটাও কিন্তু দারুণ একটা অনুভূতি। এবং সমস্ত প্রেমই ভীষণ শারীরিক বলে আমি বিশ্বাস করি। ভালোবাসা শারীরিক নাও হতে পারে, কিন্তু প্রেম তো ভীষণ শারীরিক। কারণ আমি আজ পর্যন্ত কোনো ছেলের প্রেমে পড়িনি। তো আমি তো ন্যাচারালি, আমি শরীর দেখেছি, সেও যে আমার প্রেমে পড়েছে সেও আমার শরীর দেখেছে। অনেকে এটা বুঝতে পারে না, আরে চোখও তো শরীর, শরীরের মধ্যেই আছে। আর মন নিয়ে ঢপবাজি, মন আমার মন দিয়ে দিয়েছি, অত সোজা মন দিয়ে দিয়েছি। তোমার খোপড়িতে কী চলছে আমি কী করে বুঝবো বলো দেখি? তুমি খোপড়ি আমি বুঝতে পারবো, কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতে পারবো তুমি আমাকে চাইছো কি চাইছো না, তুমি পাচ্ছি কি পাচ্ছি না। এবং আমি যখন এখনও এই যে বেঁচে আছি, শরীরটা নিয়ে বেঁচে আছি, আমি যেদিনকে মারা যাব তখন আমার চোখের এগুলো কিংবা বেশ কিছু অর্গান তখনও বেঁচে থাকবে, আমার শরীরটা থাকবে, কিন্তু তখন আমার মনটা কোথায় থাকবে? আমার মন তো থাকবে না। লোকে তখনও আমি যখন জন্মেছি আমার শরীরটা দেখেছে, আমি যখন মারা যাব তখন আমার শরীরটা দেখবে, মন কিন্তু পাবে না। শয়তানের খুপড়ি এমনি এমনি হওয়া যায় না। আমার থেকেও শয়তান কৌশিক, আমার থেকেও শয়তান কৌশিক। কৌশিক এত নিজেকে কি করে ফ্রি রাখে, কিভাবে এত ঠান্ডা মাথায় থাকে। হ্যাঁ, উচ্চস্বরে কথা না বলে একটা এরকম তিনটে লোক দেখো, বুম্বাদা, ঋতুপর্ণা, দুটোই আমাদের এখানকার সুপারস্টার ছবিতে। এবার আমিও তো মোটামুটি খুব একটা কম যাই না, তো গানের ক্ষেত্রে হয়তো, কিন্তু এই আমাদেরকে সামলানো। হ্যাঁ, আমি এই প্রশ্নেই আসবো যে তোমার এই ঘুম থেকে ওঠা নিয়ে তো দারুণ একটা বিড়ম্বনা, মানে এটা বলে এরা একটুখানি বলে ভালোবাসে বলতে। ঘুম থেকে আসলে আমাকে প্রোডাকশনে সবাই খুব ভালোবাসে। আমি আজ পর্যন্ত আমাদের এখানে প্রোডাকশন বয় ইউনিটে প্রত্যেকে আমাকে ভালোবাসে, পছন্দ করে, ভালোবাসে বলবো না, পছন্দ করে। এবার আমি গেলে ওরা আমি একটু এক্সট্রা আদর পাই। আচ্ছা, এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়তো বুম্বাদার মতো আর্টিস্টকে ওরা কিছু বলতে পারবে না, করতে পারবে, কিন্তু আমাকে পারে, দ্যাট ফ্রি অ্যাক্সেস আছে। তো সকালবেলা উঠে আমাকে ডাকার সময় একটুখানি মাথাটাও ছিল দা ওটা বলে মাসাজ করে দিল। এইটাই এবার কৌশিকের প্রবলেম হয়ে যাচ্ছে, যে আর্টিস্টের মাথা ডেকে দিচ্ছে, তখন হেভি তোয়াজ করছে, প্রচুর প্যাম্পার করছে। বাট হ্যাঁ, আমার সকালবেলা আমার নিজের হিসেবে যখন আমি কাজ করি, তখন আমি মানে আমার নিজস্ব কাজ থাকবে, আমার কাজ, তখন আমি আমার মতো করে আমি সকালবেলা 8টা 9টা পর্যন্ত কাজ করে ঘুমোতে যাই, আই ডোন্ট কেয়ার বট, আবার সন্ধ্যেবেলা উঠি। কিন্তু সিনেমাতে তো আমি সেটা করতে পারি না। এবং আমি যদি দেরি করতাম বা উঠতাম তাহলে শিডিউল কমপ্লিট হতো না। আমরা 2 দিন আগে শিডিউল শেষ করেছি, খুব টাইট শিডিউলে কাজ করেছি, দুটো ওই রকম ব্যস্ত মানুষ। হ্যাঁ,
তাদের কাজ করা, এবং ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আর গোটা জিনিসটা টিম, এত সুন্দর টিম না, ও টিম মানে অ্যাসিস্ট্যান্টস, প্রোডাকশন, যে কন্ট্রোলার যারা, প্রত্যেকে মিলে খুব কোঅর্ডিনেটেড। আর ও যা বলছে সেটা বোঝে, অনেক দিন ধরে কাজ করে করে আসছে, তো এক বলছে বোঝে, মানে ওরা মানে দে আর রেডি যে এটা হবে, এরপরে এটা হবে, ইনপুটস দিচ্ছে, করছে। মোস্ট অফ দ্য টাইম আমাদের কাছে শুটিংটা কোনো স্ট্রেন মনেই হয়নি, মানে কোনো জাস্ট মনে হয়নি। এবং আমার যে আলাদা করে ব্রিফিং চরিত্র সম্বন্ধে, সেটাও খুব একটা, কৌশিকের আমাদের কিছু ওয়ান লাইনার আছে, আমরা তাতেই বুঝে যাই আর কি। বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধু মানে হঠাৎ কানের কাছে এসে বললো, তুই ব্যাপারটা ওইরকম, মানে ধরুন বেলঘড়িয়ার এইরকম একটা মধুবাবু, মানে আমি বেলঘড়িয়ার মধুবাবুটাকে আমি সঙ্গে আচ্ছা বেলঘড়িয়ার মধুবাবুর মতো হাসতে হবে, মানে কেউই নেই মধুবাবু বলে, কেউ নেই বেলঘড়িয়ায়, কিন্তু আমি বুঝে গেলাম বেলঘড়িয়ার মধুবাবু বলতে কী বলছে। দ্যাট ওয়ে এই কমিউনিকেশনসগুলো খুব মজা, ছোট ছোট। যেমন ঋতুপর্ণকেও দেখেছি, ঋতুপর্ণর সাথে আমি কাজ করেছি, দুটো তিনটে কাজ করেছিলাম ঋতুর সাথে, দেখেছি। ঋতুদার কথাটা মনে আসাটা জরুরি আজকের দিনে। ও আজকে কি ওর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এনিওয়ে, তো ওর কাজের সময় ও ভীষণ মেটিকিউলাস। এবং যেদিনকে আমরা অশোকের স্ক্রিপ্ট পড়েছি, সেদিনকে সব কটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার, সব কন্ট্রোলার সবাই দাঁড়িয়ে আছে, সবাই কথা বলছে, স্ক্রিপ্ট পড়া হচ্ছে, এবং প্রতিটা সিনের কী কী কস্টিউম হবে ঝুমুদি এক এক করে সবার রেডি করা আছে। মানে যেদিনকে স্ক্রিপ্ট রিডিং হচ্ছে, সেদিনকে গোটা ছবির যা যা দরকার সমস্ত কিছু ইজ রেডি ইন হ্যান্ড, পুরোটা। এবার 10টা-12টা অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তারা কাজ করছে। এনিওয়ে আমি বুঝতে পারিনি কেন 10টা-12টা অ্যাসিস্ট্যান্ট লাগে, কারণ ও ছাড়া কাউকে দেখিনি অত অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতে। এবং তারপরেও ঝোলাতো, যেমন আমি একটা চশমা আমার পড়ার ছিল, সেটা আমি ভুলে গেছিলাম, আমি মনে করিয়েছিলাম, কিন্তু ওর 12টা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কেউ মনে করাতে পারেনি। আর তুমুল হচ্ছে, আমি ছেড়ে চলে যাচ্ছিলাম, আমি ছবিটা করবো না, অসুখ করবো না বলেছিলাম, যদি আমি করবো না। ও কী ভাবছে, ওরকম করে চিৎকার করে, বুড়ি ঠাকুমার মতো চিৎকার করে, গলা করে হাও হাও করে আমাকে বকছে এতগুলো। কেন বলবো না, কেন বলবো না রে ভাই, তুমি আমাকে বকতেই পারো, তুমি আমাকে বলতেই পারো, সব কিছু করতে পারো, কিন্তু তুমি যেটা করেছো সেটা বলতে অসুবিধা কি, তুমি তো করছো। আর এটাও ঠিক যে 12টা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্লাস তোমার অভিক এবং শীর্ষ হচ্ছে অ্যাসিস্ট করছে শীর্ষকে, তখন অভিক ওরা দুজনে খেয়াল করেনি, তুমি নিজে খেয়াল করোনি। এবার আমাকে চিৎকার করে বলছে, তুমি জানো আমি নন অ্যাক্টর, ফার্স্ট টাইম কাজ করছি ছবিতে, তুমি সৌমিত্রদার সঙ্গে তুলনা করছো আমাকে, সৌমিত্রদা কন্টিনিউটি মনে রাখে, তো এগুলো মটকা গরম হবে না? মানে এটা কী হচ্ছে, আমি করবো না। তারপরে ঝুমুদিয়া বোঝালো, হ্যাঁ, প্রথমটা তো হাওয়া করে খুব চিৎকার করলো, তো বিভৎস চিৎকার করছি ইউনিটে পরে। এবার চিৎকার করার পরে আমার চিৎকারটা তো শোনেনি ও কোনোদিন, ওর কপাল ভালো। আমি যে কী লেভেলে তখন, এত মানে বয়সও কম ছিল, তো গলা ফলা টিপে দেবো, মেরে দেবো, এরকম টাইপের মেন্টালিটি হতো মাঝে মাঝে রাগের চোটে। তো ওই রকমভাবে বলার পর আমি তখন ঋতুকে তারপরে বললাম, তুমি তোমার এতগুলো লোক, তুমি তারা খেয়াল করেনি আমি চশমাটা পরিনি, আমি তোমায় বলছি, তুমি আমাকে গালাগাল করছো, চিৎকার গালাগাল করেনি, মানে এ করছো। তারপর আবার ঠান্ডা হলো, কারণ দেখো আমি যদি এটা না করে তোমায় লুকিয়ে দিতাম, আমি দেখলাম সেটটা তো ওখানে পড়ে গেছিলো, সেটটা তো ভাঙতে হতো, আবার একটা সেট করতে হতো, অন্য কোথায় নিবে। তো এগুলো হতেই থাকে, এগুলো ডিরেক্টররা রেগে যান, এ করে, কিন্তু ভীষণ সিস্টেমেটাইজড। হরনাথ চক্রবর্তী কাজ করেছে, শেখর দা, এদের সব কাজ করেছি, দেখেছি যে এরা, অঞ্জন দা টেকনিক্যালি ভীষণ স্ট্রং, কতটা কী বলছে মানুষ কত ভালো লাগছে কি সেটা জানি না, কিন্তু আমাদের খুব কমফর্ট লেভেল পাওয়া যায় ওখানে। কৌশিক ইজ আ ডার্লিং। আচ্ছা, আমার এই প্রশ্নে আসি, তোমার এই কথা বলা স্পষ্টবাদী প্রশ্নে আসবো। আগে জানি যে তুমি তো রেগুলার নও অভিনয়, এই ছবির জন্য রাজি হওয়া কেন? কৌশিক গাঙ্গুলি ফোন করে বলছে এটা ছবি করবো, কাস্টিং ঋতুপর্ণা, আমি আর না বলার তো কিছু নেই, টাইমটা খালি অ্যাডজাস্ট করার। কারণ ও যখন আমাকে বলেছে, আমি জানি যে ও আমাকে এমনি এমনি নেবে না, নাহলে তো এতদিনে অনেক ছবিতে নিতে পারত। ওর দরকার, এবং আমাকে ও পছন্দ করেছে, এবং এর উল্টার জন্য আমি আমি স্ক্রিপ্টও পড়ার কোনো প্রয়োজন নয়, স্ক্রিপ্ট ইনফ্যাক্ট আমি স্ক্রিপ্ট পড়ি না। আমি যেটা বলি সেটা হচ্ছে, আমার কাছে যখন ছবির অফার যদি আসে,
তাহলে আমি বলে দিই, দেখুন আপনি স্ক্রিপ্ট পড়া এটা সেটার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি পার ডে কত টাকা নিই সেটা আপনি জেনে নিন। জেনে নিয়ে যদি মনে করেন যেটা আপনি অ্যাফোর্ড করবেন, আমি তারপর 10বার বসে আপনার স্ক্রিপ্ট শুনবো, আপনি কি করবেন আমরা পড়বো। আমি জানি প্রত্যেক ডিরেক্টর এসে বলেন যে তাঁরা একটা ভালো ছবি করছেন, অন্যরকম ছবি করছেন, তাঁরা মনে করেন করতেই পারেন। আমি মনে করি না করি এসে যাওয়ার নয়। আমি অভিনেতা, আমি ডিরেক্টর নয়। আমি ডিরেক্টরকে ডিরেকশন দিতে যাব না। এবং সেখানে উনি খারাপ করছেন কি ভালো করছেন, ভুল করছেন না কি করছেন, আমার এটা জানার প্রথম দিকে একটু হতো, আমার জানার দরকার না। আমি পার ডে পেলাম, আমাকে যেটা বলেছে সেটা ডিরেক্টর করে জিজ্ঞেস করলাম, ঠিক হয়েছে? বললো ঠিক হয়েছে। আমি খুশি, উনি খুশি। এটা কিছু করার নেই, সৌমিত্রদার কাছে শেখা। আচ্ছা, হ্যাঁ, সৌমিত্রদা আমাকে গল্প করেছে। আমি সৌমিত্রদাকে পেলেই তো আমি করতাম, মানে জাস্ট পাশে বসে পড়তাম। মানে অনেক টোকো হিরোইন বসে আছে, সেটা ছেড়েও আমি ওদিকে আসতাম। এক্ষেত্রে আমার প্রেম জাগতো না। এটা সৌমিত্রদা ভাই, স্টোর হাউস। সৌমিত্রদার সাথে বসে কথা বলতে বলতে সৌমিত্রদাকে জানতে গেলে সৌমিত্রদা খোঁচাতাম আমি, এইটা কি উত্তমবাবুর অমুক তমুক নানারকম করতে করতে। আমি বললো, জানো এই সত্যজিৎ রায় ছবি করার পরে শিলাজিৎ আমার খুব একটু অহংকার হয়েছে। তো আমি বলেছি যে স্ক্রিপ্ট পড়ব, দেখব, পছন্দ হলে তবে ছবি করব। তো এটা আমি করেছি। করার পর একটা স্ক্রিপ্ট এরকম পড়েছে, পড়ে না করে দিয়েছে। সেদিনই ওনার শুটিং ছিল, যেদিনকে না করেছেন তার পরের দিন শ্যুট করতে গেছে। সেই শ্যুটিংয়ে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, অনুপবাবু এবং চিন্ময় রায়, 5 জন আছে। ওরা সবাই আছে ছবিটাতে পুরো এর মতো। তো ডাক পড়েছে, চিন্ময় রায় এসে বলেছে যে এই তোকে ডাকছে পলুজা। কে ডাকছে? না ভানুদা। অনুপদাকে বসে আছে, ডাকছে। সৌমিত্রদাকে বলেছে, কি তুমি নাকি পরিচালনা করছো ছবি? তো না, আমি পরিচালনা করি। পরিচালনা কেন করো না? তুমি স্ক্রিপ্ট পড়ছো ছবির আগে, দেখছো। তো শুধু হ্যাঁ, আমি একটু স্ক্রিপ্টটা পড়েছি, দেখেছি, যদি ভালো লাগেনি। বললো যে এই যে ছবিটা তুই না করলি পলু, তুই তো না করে দিলি, ছবিটা বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের 5 জনের কাজটাও গেল। তো বলছে আমি না কি করবো বুঝে উঠতে পারছি না, এত এম্বারেসিং লাগছে। তখন ওরা বলেছে তুমি একজন পেশাদার অভিনেতা, তোমার কাজ করা অভিনয়। তুমি ডিরেক্টর নও, তুমি স্ক্রিপ্ট রাইটার নও, তুমি তোমার ইনপুটটা অভিনেতা হিসেবে গিয়ে দেবে, দিয়ে করে আসবে। তুমি পেশাদার অভিনেতা, তুমি কাজ দেবে, পয়সা পাবে। আজকে তোমাকে সাংবাদিকতা করতে গেলে যদি তোমাকে বলে যে ডোমজুর যেতে হবে, কিংবা শাহরুখকে মিট করতে যেতে হবে ওবেরয়, আর ওদিকে ডোমজুরে মিট করতে যেতে হবে এটা কোনো সাধারণ কোনো একজন নেতা হতে পারে। এখন তো সব অসাধারণ নেতারাই আসছেন, যাদেরকে এমনি সাংবাদিকদের আগেই সিবিআই ইডি চলে যাচ্ছে। তো সেই রকম নেতাকে হয়তো তোমাকে দেখা করতে হবে। তোমার কাছে চয়েস আছে, তুমি পেশাদার, তোমায় যেতে হবে, তুমি সেখানে গিয়ে কাজ করবে। ঠিক আমাদেরও তাই। আমি শাহরুখকে মিট করতে যাচ্ছি নাকি কোনো জালি নেতাকে মিট করতে যাচ্ছি, ইট ডাজন্ট ম্যাটার। যেমন তোমার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কার অভিনয় করছে কী করছে সেটা খুব একটা ইস্যু নয়। তবে যদি প্রোডাকশন ভালো হয়, এবং আমি ওরকম এতেও নেই যে আমি চুজ করে বলবো, আমি সেই সিচুয়েশনে নেই। যে আমি শুনেছি মুম্বাইতে অনেকে করে, এখানেও হয়তো অনেকে করে বলেন, আমি ওই পজিশনে নেই যে আমি স্ক্রিপ্ট পড়ে দেখে তারপরে বলবো যে হ্যাঁ এটা করবো, হলে করবো না। আমার অত টাকা পয়সা নেই। এই যেমন স্পষ্ট কথাগুলো বলে দিলে কত সুন্দরভাবে। শিলাদা স্পষ্টবাদী। আর শিলাদা, যায় আসে কিছু এখন সোশ্যাল মিডিয়ার যুগে, এই যে এত কিছু মানে স্পষ্ট কথা বা সত্যি কথা বললে এত কিছু ধেয়ে আসে, তাতে কি তোমার এখন আর মানে তোমার যায় আসে বলে আমি মনে করি না। সময় থাকলে যায় আসে, হাতে যদি সময় থাকে, রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা দুবেলা অটো খুলে বসেছি, বসে হয়তো দেখলাম একটা কিছু সময় আছে, লোকটার একটু পেছনে লাগি, ও একটা গালাগাল করে গেছে আমাকে কিছু একটা ব্যাপারে, আমি তাকে জিজ্ঞেস করলাম মাসিমামি সমস্যা কেমন আছেন, আমার প্রণাম দেবেন। ওকে তো অ্যাটলিস্ট মাসিমামি সমস্যার কথা মনে করাতে পারলাম, এটাতেই আমার হ্যাপিনেস, আনন্দে খুশি থাকা। আর সে আমাকে বাপমা তুলে গালাগাল করছে। নাও ইটস আপ টু ইউ হাউ হি ইজ গোইং টু টেক ইট। ট্রোল করলে আমরাও করতে পারি, না করার কি আছে, পাড়ায় করিনি, ছোটোবেলা থেকে তো আমাদের কেউ করেছে বা তো করেছে, তো হতেই থাকছে।
হবে বলে। এখন ট্রোল শব্দটা চলে এসেছে। হ্যাঁ, আগে কিছু এটা লোক আছে, ছিল না। কিছু লোক আছে যারা কি করবে, তারা সময় তাদের সময় আছে, আমাদের সম্বন্ধে ভাবে একটা বললে ওইটা লোকটা রিয়্যাক্ট, অনেকে আবার এটাও করে, ইচ্ছে করে রাগিয়ে এবার মেসেঞ্জারে তারপরে বলছে দাদা একটা উত্তর দাও না, কি করবো বলো, এর জন্য বাধ্য হয়ে খোঁচাতে হলো বাধ্য না? হয়ে খোঁচাতো। বেশ, মানে শিলাদার সাথে কথা বলতে গেলে মানে এই অল্প সময় হয় না, কিন্তু আজ শিলাদাকে খুব তাড়াতাড়ি ছাড়তেই হবে। শিলাদা, খুব তাড়াতাড়ি একটা একটা মজার খেলাই খেলি তোমার সাথে। বেশ কিছু মানে তোমার জীবনের বেশ কিছু অধ্যায় বলবো, তাতে যোগ্য বা অযোগ্য তুমি নিজেই সেটা বলে দাও। আমি জানি প্রথম যেটা বলবো প্রেমিক হিসেবে কি শিলাদা সেটা নিজেই এক্ষুনি বলে দেবে। প্রেমিক হিসেবে যোগ্য না অযোগ্য? আমি প্রেমিক হিসেবে ফাটাফাটি, ও প্রেমিক হিসেবে আমি ফাটাফাটি। স্বামী হিসেবে? স্বামী হিসেবে 0। বাবা হিসেবে? বাবা হিসেবে 30-35। ছেলের সাথে বন্ধুত্ব হিসেবে 80-90। না, যোগ্য না অযোগ্য? মানে ছেলের কাছে বাবা হিসেবে হ্যাঁ যোগ্য তো বটেই। গায়ক হিসেবে এটাও সবারই জানা, এটা খুব মানে তাও আমি জিজ্ঞেস করছি গায়ক তুমি হিসেবে নিজে কি মনে করো? আমি পশ্চিমবঙ্গের বাজারে আমাকে যে লোকে আজকে গায়ক বলে চেনে, মানে এটাই আমার কাছে যথেষ্ট। কারণ আমার সঙ্গে সঙ্গে যারা শুরু করেছিলেন তারা সব প্রতিভাবান, এবং তারা বহু দিন ধরে তারা গান বাজনা করেন বলে, যেহেতু গান বাজনা জানেন, তাই তারা একটা ধরনের গান গাইতে এসেছিলেন, তারা ম্যানুফ্যাকচার করেছিলেন গান। আমার ক্ষেত্রে উল্টো হয়েছে, আমার কিছু বক্তব্য ছিল, আমি সেটা বলার জন্যে গানটাকে বেছে নিয়েছিলাম। তো ওনাদের সঙ্গে আমার তুলনা করলে আমি নখের যোগ্য নই। যারা এদের আমি কোনোভাবে গায়ক হিসেবে এদের কাছে পারি, কোনোভাবে। তবে এটাও সত্যি কথা যে আমার গানগুলো আমার থেকে বেটার গানওয়ালা কেউ এখানে নেই। এবং আমার জিনিস আমার ভাবার মতো, ধরো আমার ভাবা, আমি বলছি যেমন একজনের ভাবা আলাদা, আমাদের দুজনের ভাবা আলাদা। মানে যেমন ধর নচি বললো যে গোটা পশ্চিমবঙ্গকে বললো সোনাগাছি, তো যেটা মিন করলো, আমি ওই কথাটাই আমি বললাম, তাইরে নাইরে আমি শরীর বেচে খাই রে, তবু এ শরীরে কলঙ্ক তো নাই, ওদিক কানাগলি লাল আলোতে আনহলি, আমি ধবধবে ফর্সা কানাই। এবার নচি নিজেকে ছাড়া বাকিটা সোনাগাছি বললো, কারণ নচি নেই তার মধ্যে, আমি আছি তার মধ্যে। আমি জানি আমিও একটা বেশ্যার মতো একটা মানুষ, সেটা নচিকেতা বুঝতে পারেনি, আমি পেরেছি। আবার যেমন সুমনবাবু পাগল করছেন, তিনি পাগলকে দেখে দাড়ি গোফ হ্যান ত্যান বাইরের গল্প দিচ্ছেন, আমি পাগলের ভেতরে ঢুকে তার পাগলামিটা বোঝার চেষ্টা করেছি সেকেন্ড লেয়ারে গিয়ে। এবার এটা আমার দুজনের দর্শন, একটা গাছ দেখলে কেউ ভাবে গাছের থেকে ছায়া পাবো, কেউ ভাবে কেটে এত কাঠ পাবো। কিন্তু হোয়াট এভার আমি ভাবি, আলাদা ভাবি বা অন্য করি, এনাদের কাছে হ্যাঁ এখনও পর্যন্ত যারা গান গাইছে মোটামুটি লাইমলাইটে আছে। তারে অনুপম তো দারুণ উন্নতি করেছে। অনুপম হ্যাজ ডেভেলপড হিমসেলফ অ্যাজ এ সিঙ্গার ফর দ্য লাস্ট 10-15 ইয়ার্স। যখন থেকে এসছে তখন থেকে আমি এখন ওকে দেখছি, আমি ওর 4টে গান আমি রেকর্ড করেছি, 4খানা গান রেকর্ড, হয়তো আরেকটা সামনে করব। কিন্তু মানে হি ইজ আ গাই, আমার খুব ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। তার এই কারণেই লাগে কারণ ও যখন এসেছিল ওর সাথে আমার একটা এই হালকা মিল আছে, ওর ডেভেলপমেন্টের স্কোপ ছিল, ও একটা ন্যাশনাল স্টেজে এসেছিলো, সেখান থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে গ্রুম করতে ওই জায়গাটা গেছে, সেটা আছে। কিন্তু বাকিরা তৈরি হয়ে এসেছিল একদম, এটাই আর কি, এইটুকুই ডিফারেন্স। কিন্তু অনুপমের আমি বলছি, আমার এই ছবির মিউজিক ডিরেক্টর বলে নয়, অনুপমের মতো মিউজিক ডিরেক্টর বাংলার অহংকার। কারণ এর আগে আমাদের মধ্যে যারা এই ধরনের গান করতে পারেন, নতুন কথার মতো কথা লিখতে পারে, নতুনভাবে দেখতে পারে, তারা কেউ নিজেকে ছাড়া কাউকে এক্সপ্লোর করেনি। অভিনেতা হিসেবে? অভিনয় তো সকাল থেকে করছি, সকালবেলা উঠে অভিনয় করেছি। জীবনের ছোটোবেলা থেকে কোনো বাবার কাছে ছেলের মতো, মায়ের কাছে আর একরকম ছেলের মতো, বান্ধবীর কাছে একরকম, অফিসে গিয়ে বসের সঙ্গে একরকম,
বন্ধুদের মধ্যে বিভিন্ন বন্ধুদের সঙ্গে অভিনয়, এইটাই তো অভিনয়, জীবনটাই সেটাই করেছি, ওটা পেরে যাওয়া যায়। তাহলে শেষ করে দিচ্ছি। এই ছবির শেষে শিলাদার একটা দারুণ চমক আছে, একটু একটু দর্শকদের জানিয়ে দাও, কারণ আমার চমক বাংলাদেশের নেই, দর্শক গোটা পশ্চিমবঙ্গ চমকাবে ওই দৃশ্য দেখে। ওই দৃশ্যটা আমার চমক নয়। হ্যাঁ, ঋতুপর্ণা আর বুম্বাদা এদের 50th ছবিতে এই চমকটা শেষ সিনে গিয়ে পাবে লোকে। আমি দেখবো কীরকম শেষ হয়, লোকে কীরকম হয় ব্যাপারটা। থ্যাংক ইউ, আই এম ওয়েটিং ফর দ্যাট। থ্যাংক ইউ। 7 জুন রিলিজ করছে আমাদের ছবি অযোগ্য। একটা কনফিউশন আছে, একটা ক্রাইসিসও আছে। আমরা 3 জন লিড করছি, আমি, বুম্বাদা, ঋতু। আমাদের 3 জনের মধ্যে কে সত্যিই অযোগ্য এটা দর্শকরা তোমরা দেখে বিচার করো। বুম্বাদা যেখানে সেখানে বলছে ও অযোগ্য, আমি এটা মেনে নিতে পারছি না। ঋতু খুব একটা মুখ খোলেনি, কিন্তু আমি মুখ খুলছি, কারণ বুম্বাদা কী করে অযোগ্য হয়।